ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা ফ্রেজ এবং ক্লজ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ফ্রেজ পড়ব, ফ্রেজটা কি, তারপর আমরা ক্লজ পড়ব, ক্লজটা কি, পুরো বাংলাতে আলোচনা হবে। এবং এই ভিডিওটা দেখার পর তোমরা শেষ পর্যন্ত যদি দেখো, আমি নিশ্চিত তোমাদের ফ্রেজ এবং ক্লজ নিয়ে কোনো সমস্যাই থাকবে না। তাই ভালো করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং শেষ পর্যন্ত দেখে তোমরা ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে পুরো আইডিয়াটা ভালো করে বুঝে নাও এবং দেখবে তারপর আর তোমাদের কোনো প্রবলেম আশা করি আর থাকবে না ফ্রেজ এবং ক্লজ নিয়ে। ঠিক আছে, চলো তাহলে আমরা এখানে পড়ব ফ্রেজ কি, পরের ভিডিওতে পড়ব ক্লজ কি কি, ফ্রেজ ক্লজের মধ্যে পার্থক্য, আর বিভিন্ন ফ্রেজ এবং বিভিন্ন ক্লজ কি কি আছে। তাহলে ফ্রেজটা কি, আগে চলে এসো। ফ্রেজ হচ্ছে ক্লাস্টার অফ ওয়ার্ডস, মানে কি, শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ অর্থাৎ একটি শব্দ না বসে ফ্রেজে বেশ কিছু শব্দ, কমপক্ষে দুটি শব্দের একটা বাঞ্চ বা গ্রুপ তৈরি হবে। তাহলে যেহেতু শব্দ নিয়ে ফ্রেজ গঠিত হচ্ছে, আমাদের শব্দ ব্যাপারটা কিন্তু আগে তোমরা সবাই জানো, আরও একটু করে একটু স্মৃতি রোমন্থন করার মতো করে আমরা শব্দটা কী করে গঠিত হয় একটু দেখে নিই। আমরা জানি সবাই অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা ইংরেজিতে মোট 26টি রয়েছে, তার মধ্যে 5টি ভাওয়েল এবং 21টি কনসোনেন্ট, এবং এই লেটারগুলো পাশাপাশি বসে শব্দ তৈরি হয়। এবং তার মধ্যে 8টা মূল পার্টস অফ স্পিচ আছে, বিভিন্ন শব্দের শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা দেখেছি এইগুলো রয়েছে, তোমরা সব জানো। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন এসব রয়েছে, ডিটারমাইনার রয়েছে। তা দেখি আমরা তাহলে এটা কি দেখতে পাচ্ছি, দেখো লেটার তারপরেই ওয়ার্ড। কিন্তু একটু সাবধান থাকতে হবে, কেয়ারফুল। কি না, একটা ওয়ার্ড দেখে কিন্তু বোঝা যাবে না যে এটা কোন ওয়ার্ড ক্লাসের মধ্যে, অর্থাৎ এটি ভার্ব না অ্যাডভার্ব না প্রিপোজিশন না কনজাংশন, এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না শুধুমাত্র ওয়ার্ডকে দেখে। যদি বলা হয় যে এটা কী ওয়ার্ড, এটা কী ধরনের পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে বলো তো, বুঝতে পারবো না যতক্ষণ না এটা সেন্টেন্সে ইউজড হচ্ছে, যতক্ষণ না। তাহলে সেন্টেন্সেই আমরা বুঝতে পারবো ওই ওয়ার্ডটি নাউন না প্রোনাউন না ভার্ব না অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। একটা উদাহরণ দিই, চলো একটা উদাহরণটা দেখে নিই আমরা। ধরো এই যে কুক শব্দটি, এই কুক শব্দটি বলো তো দেখি, এটি কি ভার্ব না নাউন, বলতে পারবে? আমি জানি কিন্তু যে তোমরা বেশিরভাগই বলবে ভার্ব। হ্যাঁ, সেটা ঠিকই হতে পারে, কিন্তু একটু উদাহরণটা একটু আমরা আলোচনা করিনি, দেখো তো তোমাদের কথাটা কি 100% ঠিক? কথাটা হচ্ছে যে এইটা প্রথমেই বলা যাবে না নাউন বা ভার্ব যতক্ষণ না এটা সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে। কীরকম দেখো, দুটি সেন্টেন্স আমরা আলোচনা করছি। উই উইল কুক ডিনার, এখানে কুক শব্দটি আছে। দ্বিতীয় সেন্টেন্স, দি কুক চপড অনিয়ন্স, এখানেও কুক শব্দটি রয়েছে। তাহলে প্রথম শব্দটিতে, প্রথম বাক্যটিতে ওই কুক শব্দটি বলো তো কি, ভার্ব না নাউন? হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, দিস ইজ এ ভার্ব, কারণ এটা অ্যাকশান বোঝাচ্ছে বলে, একটা কিছু ডুইং বোঝাচ্ছে। দ্বিতীয় শব্দটিতে বলো তো কুক শব্দটি কি, নাউন না ভার্ব হিসেবে কাজ করছে? হ্যাঁ, এটাও ঠিক বলেছো এবার, যেটা হচ্ছে নাউন, কারণ এখানে কুক মানে কিন্তু রাঁধুনিকে বলছে এবং ডিটারমাইনার দি এখানে দিয়ে আরও বেশি করে বোঝাচ্ছে, দিস ইজ অবভিয়াসলি অ্যাক্টিং অ্যাজ এ নাউন ইন দিস সেন্টেন্স। তাহলে ওয়ার্ডস, অনেক ওয়ার্ড রয়েছে এবং প্রচুর ফাংশান করছে তারা বিভিন্ন রকমভাবে, এবং তুমি যেটা মনে করো সেরকম কিন্তু সবসময় ফাংশান করছে না। তাহলে বলো তো দেখি, আমরা যদি আরও একটু পরীক্ষা করে নিই নিজেদের মতো করে, তাহলে বলো তো দেখি এই সেন্টেন্সে এই যে বোল্ড করা আছে যে ওয়ার্ডগুলো, এই টাওয়ারিং, এই চিপটা, এই রোজটা, এগুলো কি পার্টস অফ স্পিচ? এই সেন্টেন্সটা ভালো করে খেয়াল করতে, টাওয়ারিং ওক ট্রি, টাওয়ারিংটা কি? এটি হচ্ছে, ঠিক ধরেছো, এটি অ্যাডজেক্টিভ, কারণ ওক ট্রিকে এখানে বিশেষিত করছে। চিপটা, উই মাস্ট চিপ ইট অ্যাওয়ে, তাহলে চিপটা এখানে কি, ভার্ব। ভিভিয়ান রোজ টু হার ফিট, এই রোজটা কিন্তু রাইজের পাস্ট টেন্স, এটা তাহলে ভার্ব। এই রোজটা কি, স্মেলড এ রোজ, কি, নাউন। আরেকটি দেখো, স্যাম ওয়াকড কুইকলি, কুইকলিটা কি, অ্যাডভার্ব। কেন না, কেমনভাবে হাঁটে, ভার্বকে বিশেষিত করছে এবং ভার্বের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, অ্যাড করছে ভার্বের সম্পর্কে কিছু তথ্য, তাহলে তাড়াতাড়ি হাঁটে, অর্থাৎ এটি অ্যাডভার্ব। চলে এসো আমরা একটু যদি রিক্যাপ করে নিই, যদি আবার একটুখানি নিজে মনে করে নিই আমরা নিজেরা, সেটা হচ্ছে, তাহলে আমরা দেখলাম যে ওয়ার্ড যখন
জয়েন করে তখন আমরা দেখতে পাবো কী আছে। আর সাবজেক্ট অবজেক্ট ভার্বটা তোমরা দেখো তো এই সেন্টেন্সে চিনতে পারবে নাকি? রাম ড্র্যাঙ্ক মিল্ক সেলফ, এখানে সাবজেক্ট কি? হ্যাঁ ঠিকই ধরেছো, খুবই ইজি তোমাদের কাছে। রাম হচ্ছে সাবজেক্ট, ড্র্যাঙ্ক হচ্ছে ভার্ব এবং মিল্ক শেক কী পান করেছিল? মিল্ক শেক হচ্ছে অবজেক্ট। তাহলে এই এসভিওটা টেকনিকটা অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্টটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এবার দেখো আমরা ফ্রেজে চলে এসেছি। তাহলে ফ্রেজ কি? প্রথমেই ফ্রেজ হচ্ছে গ্রুপ বা বাঞ্চ অফ ওয়ার্ডস, সাবজেক্ট প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া নিশ্চয়ই তোমাদের মনে আছে। সমাপিকা ক্রিয়া যে সমস্ত ক্রিয়া সাবজেক্টের মধ্যে এই কোনো সেন্টেন্সের মধ্যে টেন্সকে নির্দেশিত করে, কোন টেন্সে আছে বোঝা যায়, পার্সন জেন্ডার এগুলোকে বোঝায় পুরো পরিষ্কার করে, সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ এখানে কিন্তু ফাইনাইট ভার্ব নেই। আর ইনকমপ্লিট ইন সেন্স অর্থাৎ এই ফ্রেজগুলি দ্বারা কিন্তু পরিষ্কার করে কোনো অর্থ বোঝা যাবে না এই ফ্রেজগুলি দ্বারা। লেটার ওয়ার্ড ফ্রেজ চলে এসো পরে। কত ধরনের ফ্রেজ আছে? ফ্রেজ মোটে আছে কিন্তু 4 ধরনের। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ। অনেক সময় অ্যাডভার্ব ফ্রেজকে অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলে, আর নাউন ফ্রেজকে নমিনেটিভ ফ্রেজও বলে। চলে এসো। তাহলে নাউন ফ্রেজ কি? যে আগের যে ফ্রেজের বৈশিষ্ট্য সবই থাকবে এই নাউন ফ্রেজের মধ্যেও, আগের বৈশিষ্ট্যগুলোই থাকবে। কি কি থাকবে না? একটি গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস একটা দেখো, একটা গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ টেল মোর অ্যাবাউট এ নাউন। এটা কিন্তু নাউনের মতোই কাজ করবে, দেখবো আমরা পরের ছবিটাতে কিন্তু আরও একটু ভালো করে বুঝিয়ে দেবো এই ব্যাপারটা। তাহলে একটা দেখো, একটা 1 2 3 4টে ওয়ার্ডের একটা ফ্রেজ। তাহলে কি বলছে এটা? এটা কী বলছে ভালো করে দেখো তো। কটেজ হচ্ছে একটা নাউন, আমরা জানি কটেজ, কটেজ ইজ আ নাউন। তাহলে এই দেখো, এই ইরি অ্যাবান্ডন্ড, ইরি মানে হচ্ছে ভুতুরে, অ্যাবান্ডন্ড মানে পরিত্যক্ত। তাহলে এটা হচ্ছে দুটো কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এই দুটো অ্যাডজেক্টিভ আবার কটেজ নাউন, তাহলে এটা কি নাউন ফ্রেজ? কি মনে হচ্ছে তোমাদের? ইয়েস, এটা হচ্ছে নাউন ফ্রেজ। কেন না? টুগেদার দিস ইজ এ নাউন ফ্রেজ বিকজ ইট টেলস ইউ মোর অ্যাবাউট দি কটেজ। এই কটেজটা সম্পর্কে পরিষ্কার করে আরও বেশি করে তথ্য দিচ্ছে বলে এই পুরোটা কিন্তু একটি নাউন ফ্রেজ। এটা যদিও অ্যাডজেক্টিভ, এটা যদিও অ্যাডজেক্টিভ, এটা যদিও নাউন, পুরোটা মিলিয়ে কিন্তু এটি একটি নাউন ফ্রেজ। তাহলে দেখো ভালো করে আর একটু মনে করো, যেটা তোমাদেরকে বলছিলাম এইমাত্র, যে ফ্রেজটা কিন্তু ঠিক ফ্রেজাল ভার্বের মতো। ফ্রেজাল ভার্ব কীরকম তোমরা পড়েছো? ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, যে ধরো হেট ভার্বটা সিঙ্গেল ওয়ার্ড ভার্ব, তো এই হেডটাকে যদি আমরা ফ্রেজাল ভার্ব করি লুক ডাউন আপন, তাহলে দেখো হেড মানেই কিন্তু লুক ডাউন আপন, কিন্তু ভার্বটা কিন্তু আর একটা ওয়ার্ডের থাকলো না, 3টে ওয়ার্ডের হয়ে গেল। ডাই মারা যাওয়া, সেটা কিন্তু পাস অ্যাওয়ে, একই মানে, একই মানে। কিন্তু ফ্রেজাল ভার্ব কেন না? ফ্রেজ বা গ্রুপে তৈরি হচ্ছে দুটো ওয়ার্ডের সমন্বয়। এটা একটা ওয়ার্ড ছিল, এটা দুটো ওয়ার্ড হয়ে গেল, এটা একটা ওয়ার্ডে ছিল, এটা দুটো ওয়ার্ড হয়ে গেল, মানে কিন্তু এক। ইন দিস ওয়ে নাউন ফ্রেজেস, অ্যাডজেক্টিভ ফ্রেজেস বা অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অ্যাক্ট লাইক নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইন দিস সেন্টেন্স। এরকমভাবেই কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা নাউনের মতো কাজ করবে এই 3টি ফ্রেজ। তাহলে এবার দেখো নাউন ফ্রেজ, দেখো তো এইগুলোর মধ্যে চিনতে পারো কি না কোনটা নাউন ফ্রেজ আছে? চিনতে পারবে? এই সেন্টেন্সে, প্রথম সেন্টেন্সে আই ফাউন্ড এ ব্র্যান্ড নিউ পেয়ার অফ ট্রেনার্স, কোনটা বলো তো নাউন ফ্রেজ, কোন অংশটা? এই দেখো, এই ব্র্যান্ড নিউ পেয়ার অফ ট্রেনার্স, কারণ এটা নাউনের কাজ করছে। দ্বিতীয় সেন্টেন্সে বলো তো হোমমেড ক্যারটস অ্যান্ড অরেঞ্জেস কেক টেস্টস ডেলিশিয়াস, কোনটা? দেখো বুঝতে পারছো কোনটা হতে পারে বলো তো? এই দেখো হোমমেড ক্যারট অ্যান্ড অরেঞ্জ কেক, কারণ এইটা পুরোটা মিলিয়ে একটা নাউন ক্লাস্টার তৈরি হচ্ছে, একটা নাউন পুরোটা একটা গুচ্ছ তৈরি হচ্ছে। তাহলে হোমমেড ক্যারট অ্যান্ড কেক অর্থাৎ ড্যাশ টেস্ট ডেলিশিয়াস, না এই পুরোটা মিলিয়ে। আই ফাউন্ড এ ড্যাশ ব্র্যান্ড নিউ পেয়ার অফ ট্রেনার্স, তাহলে এটা কিন্তু পুরোটা নাউন ফ্রেজ। তারপর এবার তাহলে নাউন ফ্রেজ আমরা কি দেখলাম? নাউন ফ্রেজ মনে রাখবে, রিমেম্বার, অনলি গিভস মোর ইনফরমেশান অ্যাবাউট নাউন অ্যান্ড মডিফাইজ এ নাউন, নো ফাইনাইট ভার্ব, নো সাবজেক্ট প্রেডিকেট এবং ইনকমপ্লিট সেন্স তৈরি করছে। চলে এসো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজও একই জিনিস, গ্রুপ অফ ওয়ার্ডস ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স, ডোন্ট কন্টেন সাবজেক্ট প্রেডিকেট, ডোন্ট কন্টেন ফাইনাইট ভার্ব, একই জিনিস অ্যাডজেক্টিভ ফ্রেজ। উদাহরণ দেখো, দিস ইজ এ টেবিল মেড অফ উড। দেখো লাল কালির
গুলোর যে ওয়ার্ডগুলো, এই শব্দগুচ্ছগুলো, এইগুলো কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়েছে। কী করে হচ্ছে বুঝিয়ে দিচ্ছি। দিস ইজ এ টেবিল মেড অফ উড, এটা যদি আমরা করতাম দিস ইজ এ উডেন টেবিল, এটা করা যেত। কিন্তু যখনই করছে মেড অফ উড, তখনই কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে অ্যাডজেক্টিভ? না টেবিলটাকে বিশেষিত করছে। কেমন টেবিল? উডেন টেবিল, মেড অফ উড। তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভেরই কাজ করছে, অর্থাৎ বিশেষণের কাজ করছে বাক্যের মধ্যে। কিন্তু সেই বিশেষণটা যেহেতু একটি ওয়ার্ডের বিশেষণ নয়, মেড অফ উড অন্তত 2টি বা 3টি ওয়ার্ডের বিশেষণ, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর চলে এসো, হি ওয়াজ এ ম্যান ফুল অফ হোপ। এটা কিন্তু দেখো ম্যানটা সম্পর্কেই অতিরিক্ত তথ্য দিচ্ছে। ফুল অফ হোপ অর্থাৎ একটি বিশেষণ, ম্যান যেহেতু নাউন, তাহলে নাউন বা প্রোনাউনের সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় আমরা জানি, যে মডিফাই করে, সেটা কি আমরা জানি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কিন্তু ফুল অফ হোপ হয়ে গেল একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। হোপফুল যদি আমরা লিখতাম শুধু কিন্তু অ্যাডজেক্টিভ হতো। এ নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন, তাহলে অফ গ্রেট ভ্যালু তার মানে খুব ভ্যালুয়েবল, এটা অ্যাডজেক্টিভ হতো। কিন্তু অফ গ্রেট ভ্যালু যেহেতু করেছি তখন এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। দি রেড কালার্ড ওয়ার্ডস আর অ্যাডজেক্টিভ ফ্রেজ ইন দিস সেন্টেন্সেস, যেটা আমরা আলোচনা করলাম। এরপর চলে এসো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, 3 নম্বর। অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ফাংশন লাইক অ্যান অ্যাডভার্ব। এবার নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তোমরা আর কি, এবং তোমাদেরকে বোঝায় টেল ইউ হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার অর হাউ মাচ অ্যান অ্যাকশান হ্যাজ অকার্ড। অর্থাৎ অ্যাডভার্ব, ভালো করে খেয়াল করো, ওই ভার্বটা সম্পর্কে কিছু অ্যাড করবে, অর্থাৎ ক্রিয়াটি সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য দেবে। সে হাঁটে, কেমনভাবে হাঁটে? তাড়াতাড়ি হাঁটে, কুইকলি, ফাস্ট। তাহলে ওইটা হয়ে যাবে অ্যাডভার্ব, ওই কুইকলি বা ফাস্টটা। যেমন ধরো অ্যাডভার্ব হ্যারি র্যান কুইকলি, যেটা এইমাত্র তোমাদেরকে বোঝাচ্ছিলাম, হ্যারি র্যান কুইকলি, এখানে তাহলে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, এই কুইকলিটা। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ যখন হয়ে যাবে তাহলে তখন তো আর একটা ওয়ার্ডের হবে না, তাহলে আমাকে এটাকে একটু বড় করতে হবে, ফ্রেজে অন্তত 2টো 3টি 4টি 5টি ফ্রেজ ওয়ার্ড করতে হবে। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কী হয়ে গেল? হ্যারি র্যানটা রেখে দিয়েছি, কিন্তু কুইকলিটাকে যেহেতু ভেঙে দেওয়া হয়েছে, দেখো অ্যাজ ফাস্ট অ্যাজ ই কুড, যতটা তাড়াতাড়ি সম্ভব, এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। চলে এসো পরের। তাহলে হ্যাঁ, এইটা যেটা বলছিলাম, অ্যাজ ফাস্ট অ্যাজ ই কুড অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেছে, কারণ ইট ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ টেল ইউ হাউ হ্যারি র্যান, অর্থাৎ রানটা সম্পর্কে অতিরিক্ত আমাদের তথ্য দিচ্ছে। তাহলে বলতো দেখি এর মধ্যে অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো তোমরা আইডেন্টিফাই করতে পারবে? আফটার সিভারাল আওয়ার্স উই অ্যারাইভড গ্র্যান্ডমাস হাউস, তারপরে পরের সেন্টেন্সটার মধ্যে কোন কোন অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে? দেখো আফটার সিভারাল আওয়ার্সটা প্রথম সেন্টেন্সে, তারপরে লাইক হেভেনটা সেকেন্ড সেন্টেন্সে, তারপরে টিপটোড অ্যাজ এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ, এটা হচ্ছে থার্ড সেন্টেন্সে। তাহলে অ্যাডভার্ব ফ্রেজে কী কী মনে রাখবে? অ্যাডভার্ব ফ্রেজে কী করে? মোর অ্যাবাউট এ ভার্ব সম্পর্কে তথ্য দেয়, কখনো কখনো আবার কিন্তু অ্যাডভার্বের সম্পর্কেও অ্যাডভার্ব তথ্য দেয়, ঠিক আছে? এটাও কিন্তু এখানে মনে রাখতে হবে এইটার সঙ্গে। প্লাস কখনো কখনো অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বকেও বিশেষিত করতে পারে, বা অন্য কোনো সময় কিন্তু অন্যভাবে কাজ করে। নো ফাইনাইট ভার্ব এখানে নেই, অ্যাডজেক্টিভ সাবজেক্ট প্রেডিকেট নেই, এবং ইনকমপ্লিট সেন্টেন্স। এবার দেখো আমরা প্রিপোজিশনাল ফ্রেজে চলে আসছি, লাস্ট আমাদের। প্রিপোজিশনাল ফ্রেজ কি বা প্রিপোজিশন ফ্রেজ কি? ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ বিগিনস উইথ এ প্রিপোজিশন অ্যান্ড এন্ডস উইথ এ নাউন অর প্রোনাউন। সাধারণভাবে, জেনারেলি, সব ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে। এখানে কিন্তু তোমাদের আমি যেটা জেনারেল সেটা কিন্তু ব্যাখ্যা করেছি, এর অনেক এক্সেপশন রয়েছে। দে টেল ইউ অ্যাবাউট দি পজিশন অর লোকেশন অফ সামথিং। প্রিপোজিশন মানে, এটা খেয়াল করে, প্রিপোজিশন শব্দটাই প্রিপোজিশন, পজিশনের সাধারণত আগে বসে বা পজিশন সম্পর্কে তথ্য দেয়, পজিশন সম্পর্কে আর লোকেশন সম্পর্কে বা পজিশন সম্পর্কে তথ্য দেয়। যেমন দেখো এই সেন্টেন্সটা দেখো, দি মাউস হিডটা বুঝতেই পারছো, HID হাইডের পাস্ট টেন্স করেছে। কোথায় লুকিয়েছিল? আন্ডার দি ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোবের নিচে লুকিয়েছিল। তাহলে এখানে তাহলে কোনটা প্রিপোজিশনাল ফ্রেজ? এই দেখো আন্ডার দি, আন্ডার তাহলে প্রিপোজিশন আন্ডার, এবং এটি ফ্রেজ কেন না টেলস ইউ হোয়ার দি মাউস ইন রিলেশন টু দি ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোব সম্পর্কে রিলেশন দিচ্ছে, এবং এটি পুরোটা মিলিয়ে হয়ে যাচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে ফ্রেজ সম্পর্কে দেখো আমরা খুব তাড়াতাড়ি ফ্রেজ সম্পর্কে আমরা কী কী পড়লাম এখানে এই আমাদের ভিডিওটিতে। দে লুক অ্যাট সাম অফ দি ফ্রেজেস উই হ্যাভ টকড অ্যাবাউট। তাহলে টেক এ লুক, আমরা ইডি অ্যাবান্ডন্ড কটেজ পড়েছি। আফটার সিভারাল আওয়ার্স, এটা কী? তাহলে ইডি অ্যাবান্ডন্ড কটেজটা কী, কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। আফটার সিভারাল আওয়ার্স কী ফ্রেজ? অ্যাডভার্ব। মেড অফ উড অ্যাডজেক্টিভ। আন্ডার দি ওয়ার্ড্রোব প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এই দুটো, এই যে চারটে আমরা যে পড়লাম, তাহলে এই চারটের মধ্যে বলো দেখি কোনটা মিসিং আছে? ফাইনাইট ভার্ব দেখো প্রত্যেকের মধ্যে মিসিং আছে। আর কি আছে? তাহলে ফাইনাইট ভার্ব যেহেতু মিসিং, তাহলে এর আগে আমরা পড়েছি সাবজেক্ট প্রেডিকেটও মিসিং রয়েছে এখানে, এবং কমপ্লিট সেন্স তো কোনো মতেই
ক্রিয়েট করছে না। ইরি অ্যাবান্ডন কটেজ বলতে কোনো কিন্তু সেন্টেন্সে পরিষ্কার করে মানে বোঝানো যাচ্ছে না। আর এই ফাইনাইট ভার্ব তাহলে যুক্ত ফ্রেজগুলোকে আমরা কি বলবো সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। সেটা হচ্ছে বলবো আমরা ক্লজ। আমরা পরের ভিডিওতে সেটা বিশদে আলোচনা করব। তোমরা এই পর্যন্ত একটু ভালো করে ভিডিওটা দেখো, ভালো করে পড়ে নাও, বুঝে নাও। আগের দিন আমরা ফ্রেজ করেছিলাম, ফ্রেজ কাকে বলে, ফ্রেজের বৈশিষ্ট্য এবং ফ্রেজের শ্রেণীবিভাগ করেছিলাম। তাহলে লেটার থেকে ওয়ার্ডস তৈরি হয়েছিল এবং সেই ওয়ার্ডস থেকে ফ্রেজ তৈরি হয়েছিল এবং সেই ওয়ার্ডস থেকেই হবে ক্লজ। আজকে ক্লজের আমরা বৈশিষ্ট্য পড়ব এবং ক্লজকে বিভিন্ন শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করব। চলে এসো। তাহলে কি, ফ্রেজ যেটা একটা ফাইনাইট ভাব যে ফ্রেজের মধ্যে থাকবে এবং ফ্রেজের থেকে আরও অন্য কিছু বৈশিষ্ট্য থাকবে যেটা আমরা পরে দেখব, সেগুলোকে আমরা বলবো ক্লজ। তাহলে ক্লজ কিন্তু একটি সাবজেক্ট এবং প্রেডিকেট কিন্তু ক্যারি করবে এবং প্রেডিকেটের মধ্যেই ফাইনাইট ভার্ব থাকবে, তোমরা জানো। সেই জন্য কিন্তু এসওভি এই মডেলটা, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইটা কিন্তু জেনে রাখা দরকার। দেখো একটা উদাহরণ দিচ্ছি আমি, লিলি র্যান, একটা ছোট্ট সেন্টেন্স। এদের মধ্যে তাহলে সাবজেক্ট প্রেডিকেট কোনটা, তোমরা একদম 5-এ পড়েছো। লিলিটা হচ্ছে সাবজেক্ট এবং র্যানটা হচ্ছে প্রেডিকেট, এবং প্রেডিকেটের মধ্যেই ফাইনাইট ভার্ব রয়েছে র্যানটা। এই যে ঠিকই ধরেছো, লিলিটা হচ্ছে সাবজেক্ট এবং র্যানটা হচ্ছে ভার্ব প্রেডিকেটের মধ্যে। এরপর চলে এসো, তাহলে বলো তো দেখি ফ্রেজ বা ক্লজ এর মধ্যে কোনগুলি বলতে পারবে? লোলা স্যাং বিউটিফুলি, এটা ফ্রেজ না ক্লজ? একদম ঠিক ধরেছো, যেহেতু এটা পুরো সেন্টেন্স মানে বোঝা যাচ্ছে এবং সে পুরো সেন্সটা ক্লিয়ার করছে। সাবজেক্ট প্রেডিকেট রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে, যেটাকে আমরা বলবো ক্লজ। অ্যান্ড অ্যাবান্ডনশিপ একইভাবে ফ্রেজ, হোয়াইট ফ্লাওয়ার ফ্রেজ, এটা ক্লজ। অপোজিট দি ভার্ব ফ্রেজ, দি উইন্ড হাউল ফিয়ার্সলি, ক্লজ। তাহলে ক্লজের কী কী বৈশিষ্ট্য এবার আমরা একদম পয়েন্ট বাই পয়েন্ট দেখে নিই। ফ্রেজের যেরকম বৈশিষ্ট্য ছিল একই বৈশিষ্ট্য, ক্লাস্টার অফ ওয়ার্ডস, শব্দগুচ্ছ। ফ্রেজে ছিল না, এখানে আছে কি, সাবজেক্ট প্রেডিকেট আছে ক্লজের মধ্যে। প্রেডিকেটের মধ্যে কি থাকবে এখানে, বিশেষ বৈশিষ্ট্য, ফাইনাইট ভার্ব এখানে থাকবে, সমাপিকা ক্রিয়া। আর কি, কমপ্লিট সেন্স তৈরি করবে বেশিরভাগ ক্লজ। দেখো, মে অর মে নট, সব ক্লজ কিন্তু কমপ্লিট সেন্স, পুরো অর্থ প্রকাশ করে না। কিছু কিছু ক্লজ করে, কিছু ক্লজ করে না, যেটা আমরা পরে ডিসকাস করব। কি কি ক্লজ আছে? ক্লজকে আমরা 3 ভাগে মোটামুটি শ্রেণীবিভাগ করতে পারি। একটা হচ্ছে মেন ক্লজ, 2 নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, 3 নম্বর হচ্ছে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট বা সাব ক্লজ। চলে এসো প্রথম উদাহরণে। নাম দিয়েছি দেখো, মেন ক্লজ, অন্যভাবে এটাকে প্রিন্সিপাল, প্রধান বা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন ক্লজও বলে। তাহলে মেন ক্লজের মধ্যে কি থাকবে, সাবজেক্ট থাকবে এবং প্রেডিকেটের মধ্যে একটি ফাইনাইট ভার্ব থাকবে, এবং প্রত্যেকটি সেন্টেন্সই কিন্তু একটি মেন ক্লজ থাকবেই প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে যদি মেন ক্লজ না থাকে, জানবে সেই সেন্টেন্সটি কোথাও ভুল হচ্ছে বা সেটি আদৌ সেন্টেন্সই নয়। আর কি না, মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ একটি নিজের অর্থ প্রকাশ করবে সম্পূর্ণ স্বাধীনভাবে, সম্পূর্ণ স্বাধীন, এবং এটাই কোনো বাক্যের দি মোস্ট ইম্পর্টেন্ট আইডিয়া। এবং এর আগে যে সমস্ত আমরা উদাহরণ দেখেছিলাম, প্রত্যেকটি উদাহরণে কিন্তু মেন ক্লজ, যেমন লোলা স্যাং বিউটিফুলি, এর আগে যে উদাহরণগুলো আমরা দেখলাম, এটা ক্লজ। কি ক্লজ? মেন ক্লজ। দি বয় কিক দি ফুটবল, সম্পূর্ণ স্বাধীনভাবে মানে বোঝা যাচ্ছে, সাবজেক্ট প্রেডিকেট রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে, সেই জন্য মেন ক্লজ। তারপরের উদাহরণটিও দি উইন্ড হাউলড ফিয়ার্সলি, এটাও মেন ক্লজের উদাহরণ। এরপরে দেখো আমরা চলে এসেছি শ্রেণীবিভাগে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কি? যখন দুটি সম্পূর্ণ স্বাধীন ক্লজ, অর্থাৎ মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, দুটি মেন ক্লজ বা ততোধিক মেন ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড, বাট, অর ইত্যাদি দ্বারা যুক্ত হচ্ছে দুটি মেন ক্লজ, তখন সেগুলোকে আমরা বলবো পুরোটিকে কোঅর্ডিনেটিং ক্লজ। উদাহরণ দেখো, যামিনী প্লেস দি পিয়ানো অ্যান্ড হিজ সিস্টার প্লেস দি গিটার। এখানে প্লে মানে খেলা নয়, প্লে মানে এখানে বাজানো। যামিনী পিয়ানো বাজায়, তাহলে যামিনী কি? সাবজেক্ট, বাকিটা কি? প্রেডিকেট। প্রেডিকেটের মধ্যে প্লেসটা কি? ফাইনাইট ভার্ব। দি পিয়ানো কি? অবজেক্ট। একইভাবে হিজ সিস্টার সাবজেক্ট, প্লেস ফাইনাইট ভার্ব,
দেখি এটা আর হচ্ছে অবজেক্ট, এবং দুটি আলাদা আলাদা মেন ক্লজ, এটা একটা মেন ক্লজ, এটা আলাদা অর্থ থাকবে, এটাও একটা আলাদা অর্থ আছে, এবং দুটি কি দিয়ে যুক্ত হচ্ছে দেখো তো, দুটো মেন ক্লজকে কি দিয়ে যুক্ত করেছে বলতে পারবে? এই অ্যান্ডটা দিয়ে যুক্ত করেছে। তাহলে এই অ্যান্ডটি কি? একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। কিন্তু মনে রাখবে এই অ্যান্ডটি কিন্তু এই কোঅর্ডিনেটিং ক্লজের কোনো অংশ নয়, কেবলমাত্র কনজাংশন হিসেবে দুটি মেন ক্লজকে যুক্ত করেছে। আরও একটি উদাহরণ দেখো স্পষ্ট হবে। তাহলে কোঅর্ডিনেটিং ক্লজকে কি যুক্ত করে? একটি কনজাংশন যুক্ত করে। জেমস স্টেপড অন দি আইস, একটি মেন ক্লজ। হি স্লিপড ওভার, আরও একটি মেন ক্লজ। দুটি মেন ক্লজকে যুক্ত করেছে কে? অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশনটি। বুঝতে পেরেছো তাহলে কোঅর্ডিনেটিং ক্লজ কাকে বলছে? চলে এসো নেক্সট ইম্পর্টেন্ট জায়গা, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাব ক্লজ। মানেটা দেখি বুঝতে পারছো? ডিপেন্ডেন্ট মানে কারোর উপর নির্ভরশীল, সাবঅর্ডিনেট মানে কারোর উপর অধীনস্থ। কি না, সাবঅর্ডিনেট ক্লজ গিভস এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট দি মেন ক্লজ। এর কেবলমাত্র নিজস্ব কোনো কিন্তু অর্থ নেই, এটা মেন ক্লজকেই একটু অতিরিক্ত তথ্য দিয়ে সাহায্য করে। আমাদের বাক্যের মধ্যে মেন ক্লজটি তো আসল, মেন ক্লজ সম্পর্কে অর্থাৎ মেন ক্লজ সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দেবে, কিন্তু স্বাধীনভাবে কিন্তু বুঝতে পারবে না এই ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজটা। যেটা আমরা এর আগে বলছিলাম যে ক্লজ মানেই কি তার আলাদা করে অর্থ থাকবে, একটা স্বাধীনভাবে অর্থ থাকবে, কমপ্লিট সেন্স ক্যারি করবে না, দুটি করতে পারে। আগের দুটি মেন ক্লজ বা আমাদের 2 নম্বর যেটা করেছিলাম কোঅর্ডিনেটিং ক্লজ, কিন্তু এই ক্লজটি স্বাধীন অর্থ প্রকাশ করবেন না, মেন ক্লজের লেজুর হয়ে থাকবে। ডাজ নট মেক সেন্স অফ ইটস ওন, যেটা বলছিলাম আমি এইমাত্র। এবং এই সাবঅর্ডিনেট ক্লজটি কিন্তু মেন ক্লজের আগেও আসতে পারে, পরেও আসতে পারে। ভালো করে খেয়াল করবে, তোমরা এটা ভুল করো। তোমরা প্রথমে ভেবে নাও যে মেন ক্লজ মানেই প্রথমে থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ মানেই পরে থাকবে, এটা নয়। সাবঅর্ডিনেট ক্লজও প্রথমে আসতে পারে আর মেন ক্লজও পরে যেতে পারে। তাহলে দেখো আমরা একটা যদি দাঁড়িপাল্লায় দেখি, মেন ক্লজ অনেক বেশি ওজন, অনেক বেশি গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট, তাই আমরা উপরে রেখেছি, এবং এটিকে আমরা নিচে রেখেছি, এটি কি? সাবঅর্ডিনেট ক্লজ, লেস ইম্পর্ট্যান্ট। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আমরা একটু ভালো করে বুঝতে চাইলে আমরা এই উদাহরণটা দেখে নিই। দেখো, অলদো সি ওয়াজ ইল, সি কট দি বল ওয়েল। সি কট দি বল ওয়েল, এটি হচ্ছে মেন ক্লজ। কী করে না, এর মধ্যে সাবজেক্ট, ভার্ব, প্রেডিকেট পরিষ্কারভাবে রয়েছে, এবং সবথেকে বড় কথা এটি সম্পূর্ণ একটি স্বাধীন অর্থ তৈরি করছে। এটি যদি আমরা না দিই, এটির কিন্তু একটা আলাদা অর্থ আছে। কি করে না, সে বলটি ভালোভাবে ধরেছিল। এটা না থাকলেও, এইটি না থাকলেও কিন্তু এটার সম্পূর্ণ অর্থ থাকবে। তাহলে এটা মেন ক্লজ। আর উল্টো দিকে কি না, অলদো সি ওয়াজ ইল, এটি কি? এটি হচ্ছে এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এইটিরই একটি অতিরিক্ত ইনফরমেশন দিয়েছে কি, যদিও সে অসুস্থ ছিল তাও সে বলটি ভালোভাবে ধরেছিল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা এর অধীনস্থ, ডিপেন্ডেন্ট ক্লজ। এই মেন ক্লজে ডিপেন্ড করছে এবং অধীনে আছে বলে এটাকে বলছি আমরা সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু এইটি কিন্তু আলাদাভাবে বুঝতে পারবে না। যদি আমরা বলি অলদো সি ওয়াজ ইল বলে আমরা শেষ করে দিই, সেন্টেন্সটার কিন্তু আলাদা কোনো একটি সেন্টেন্সই হবে না, এবং এর আলাদা কোনো অর্থ হবে না। যদিও সে অসুস্থ ছিল, হ্যাঁ, তাতে কী হয়েছে, এর কিন্তু কোনো অর্থ থাকবে না। চলে এসো এরপর বলো তো দেখি, আমরা যেটা কতগুলো বাক্য দিয়েছি বা বাক্যাংশ দিয়েছি, বলো তো দেখি এটাই সাবঅর্ডিনেট ক্লজ নাকি মেন ক্লজ? প্রথম সেন্টেন্স দেখো, আফটার দি, এই যেগুলো আমরা আন্ডারলাইন করেছি বা বোল্ড করে দিয়েছি, কোনটা এমসি মেন ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ বলো তো? আফটার দি স্কুল বেল হ্যাড রাং, ঠিকই ধরেছো, সাবঅর্ডিনেট ক্লজ। অলদো আই ওয়াজ টেরিফাইড, একইভাবে সাবঅর্ডিনেট ক্লজ। ইট ওয়াজ রেনিং সো উই ক্যান্সেলড আওয়ার পিকনিক, কি? সো উই ক্যান্সেল আওয়ার পিকনিকটা মেন ক্লজ। ডেসপাইট ইট বিং -2 ডিগ্রি সেন্টিগ্রেড আউটসাইড, এটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। দেখো এটা ডেসপাইট ইট বিং -2 ডিগ্রি সেন্টিগ্রেড আউটসাইড, কি আলাদা করে কি ওই কোনো অর্থ আছে? আলাদাভাবে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে বুঝতে পারবে সেন্টেন্সের মধ্যে? না, এর ওপর নির্ভর করে থাকতে হবে। তাহলে এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। তারপর টুডে আই ফরগট মাই কিট, কি? মেন ক্লজ, একা বুঝতে পারবে। দি ফক্স লিঙ্কড থ্রু দি ডেন্স ফরেস্ট আন্ডারগ্রোথ, এটা কি? তাহলে এটি হচ্ছে মেন ক্লজ। চলে এসো এরপর আমরা ইম্পর্টেন্ট জায়গায় আবার এসেছি, সাব ক্লজের যে শ্রেণীবিভাগ। সাব ক্লজকে 3টে ভাগে ভাগ করতে পারি, নাউন ক্লজ বা নমিনেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, 3 নাম্বার হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। একে একে আমরা আলোচনা করব। নাউন ক্লজে চলে এসো। তাহলে নাউন ক্লজের সঙ্গে আমরা দেখো, যদি নাউন ফ্রেজটা পাশাপাশি একটুভাবে আলোচনা করে দেখি, নাউন ফ্রেজটা কি? শব্দগুচ্ছ ছিল, এবং নাউন ফ্রেজটা কার মতো বাক্যে ব্যবহার হচ্ছিল? নাউনের মতো।
নাউন ক্লজও ঠিক তাই, নাউন ক্লজটাও বাক্যে নাউনের মতোই ব্যবহার হবে, শুধু একটিই তফাৎ, সাবজেক্ট প্রেডিকেট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, যেটা নাউন ফ্রেজে ছিল না। তাহলে নাউন কীভাবে ব্যবহৃত হতে পারে একটা সেন্টেন্সে? সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, এছাড়াও কিছু তার পজিশান রয়েছে বাক্যের মধ্যে, আমরা পরে দেখব। তাহলে হোয়াট হি সেজ, এটা কি? একটা নাউন ক্লজ। সেজ ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, প্রেডিকেট রয়েছে। ড্যাশ ইজ ট্রু, তাহলে সাবজেক্ট একটা বসবে, নাউনের অভাব বোধ হচ্ছে, সেখানে হোয়াট ই সেজ বলছে। একইভাবে দ্যাট সি উইল কাম, এটা কি? অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। কেন? আই এক্সপেক্ট সামথিং, আই এক্সপেক্ট ড্যাশ, সেটার ক্ষেত্রে বসিয়েছে কি? নাউন ক্লজটা। একইভাবে দি কোশ্চেন ইজ হোয়েন হি উইল কাম, এই হোয়েন হি উইল কামটাও একটি নাউন ক্লজ। চলে এসো, তাহলে এখানে আমরা দেখিয়েছি পজিশানগুলো। নাউন কী কী পজিশানে বসতে পারে? ভার্বের সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে ভার্বের, অবজেক্ট টু এ প্রেপোজিশন বসতে পারবে, ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে, ইন অ্যাপোজিশন টু এ নাউন আর ইট হিসাবে। এখানে আমরা দেখো তিনটি, এই পাঁচটির ক্ষেত্রেই আমরা উদাহরণ দিয়েছি, তোমরা উদাহরণগুলো ভালো করে দেখে নেবে। এরপরে একটা ইম্পর্টেন্ট জায়গায় আমরা চলে এসেছি, রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজের কী নাম বলো তো? আরেকটি নাম বলেছিলাম, ঠিক বলেছো, অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ অ্যাডজেক্টিভের যা বৈশিষ্ট্য কি না, কোনো নাউনকে বা প্রোনাউনকে বাক্যের মধ্যে বিশেষিত করবে এবং তাদের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, তাকে আমরা কি বলবো? রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। এবং এই সাধারণত রিলেটিভ ক্লজটা একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে কিন্তু শুরু হবে। উদাহরণ দেখো, উই ভিজিটেড দি ফার্ম হোয়ার মাই ড্যাড ওয়ার্কস। এখানে ফার্মটি কি? নাউন। তাহলে নাউনকে যে বিশেষিত করছে কে? হোয়ার মাই ড্যাড ওয়ার্কস। কোন ফার্ম? যেখানে আমার বাবা কাজ করে। তাহলে এইটার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এই হোয়ার মাই ড্যাড ওয়ার্কসটা কিন্তু একা বুঝতে পারবে না। উই ভিজিটেড দি ফার্ম, এটা কিন্তু মেন ক্লজ, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবং কী ধরনের সাবঅর্ডিনেট ক্লজ? একটা রিলেটিভ ক্লজ। কেন? এটা রিলেট করছে ফার্মের সঙ্গে। তাহলে এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ এবং কী দিয়ে শুরু হয়েছে? দেখো, হোয়ার দিয়ে শুরু হয়েছে। তাহলে হোয়ারটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। তারপর চলে এসো, তাহলে আরও একটি ইম্পর্টেন্ট জিনিস, তোমার কিন্তু বারবার ভুল হয় বলে এখানে আমি একটা আলাদা করে পেজ তৈরি করেছি। কি সেটা? না, ধরো কখনো কখনো কিন্তু একটা এক্সাম্পল দিই আগে, কখনো কখনো এই রিলেটিভ ক্লজটা বিশেষ করে বা অ্যাডজেক্টিভ ক্লজটা কখনো কখনো মেন ক্লজটাকে আড়াআড়িভাবে ভাগ করে দিয়ে মাঝখানে বসে যায়। কীরকম? উদাহরণ দেখো, মাই ফ্রেন্ড মিলো প্র্যাকটিসেস এভরি নাইট। আমার বন্ধু মিলো প্রতিদিন কি করে? প্র্যাকটিস করে। এরপর দেখো, হু লাভস ফুটবল, মাই ফ্রেন্ড মিলো হু লাভস ফুটবল প্র্যাকটিসেস এভরি নাইট। এই হু লাভস ফুটবলটা কার সম্পর্কে বলছে? মিলো নাউনটার সম্পর্কে বলছে। অর্থাৎ এটি একটি রিলেটিভ ক্লজ। কিন্তু দেখো ভালো করে খেয়াল করে, রিলেটিভ ক্লজটা তাহলে একটি যে মেন ক্লজ আছে, কোনটি মেন ক্লজ? মাই ফ্রেন্ড মিলো প্র্যাকটিসেস এভরি নাইট। এই মেন ক্লজটাকে ভেঙে দিয়ে মাঝখানে বসে গেছে। এইটাকে আমরা কি বলবো? এই ধরনের রিলেটিভ ক্লজকে এমবেডেড রিলেটিভ ক্লজ। এই দেখো লিখে দিয়েছি, এই হচ্ছে মেন ক্লজ, এটি হচ্ছে এমবেডেড রিলেটিভ ক্লজ। খেয়াল করবে ভালো করে, পরীক্ষায় কিন্তু এরকম ধরনের পরে তোমরা গুলিয়ে ফেলো। তাহলে রিলেটিভ ক্লজ কী কী দিয়ে শুরু হতে পারে বলো তো? হোয়েন দিয়ে শুরু হতে পারে, ডব্লিউএইচ ওয়ার্ডসগুলো দিয়ে শুরু হতে পারে, এবং ডব্লিউএইচ ওয়ার্ড এছাড়া অনেক রয়েছে, এগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। এখানে দেখো বেশ কয়েকগুলো আমরা উদাহরণ তৈরি করেছি, 5টি উদাহরণ দিয়েছি এবং আন্ডারলাইন করে দিয়েছি। ভালো করে তোমরা খেয়াল করবে যে এইগুলো হচ্ছে প্রত্যেকটি রিলেটিভ ক্লজের উদাহরণ এবং রিলেটিভ ক্লজটা আলাদা করে দেখিয়েছি, কিন্তু তোমরা মেন ক্লজটা আইডেন্টিফাই করবে, বাদ বাকি যেটা পড়ে আছে সেটাই হচ্ছে মেন ক্লজ। দেখো, এরপর আমরা লাস্টে চলে এসেছি অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। তাহলে অ্যাডভার্ব এর যা বৈশিষ্ট্য সব একটা কোনো সেন্টেন্সের মধ্যে ঠিক একইভাবে বৈশিষ্ট্য অ্যাডভার্ব ক্লজের। অ্যাডভার্ব কী করে না, কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যানাদার অ্যাডভার্বকে বিশেষিত করে বা মডিফাই করে, সেটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব ক্লজ। এবং এটি হচ্ছে এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ। এবং এটি কী দিয়ে শুরু হয় সাধারণভাবে? সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো দেখবো আমরা একটু পরে। এবং এটি কি বলবে? হাউ, কীভাবে হচ্ছে, কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কেন হচ্ছে, টু হোয়াট এক্সটেন্ট, কতটা হচ্ছে। উদাহরণ দেখো, ইফ স্যাম কলস, যদি স্যাম ডাকে, বাদ বাকিটা কি? মেন ক্লজ পড়ে রইল, এটি তাহলে কি? অ্যাডভার্ব ক্লজ। আনটিল দি সানসেট, অ্যাডভার্ব ক্লজ। Though she was busy, adverb clause. After he finished his lunch, adverb clause. বাদ বাকি যেগুলো পড়ে আছে মেন ক্লজ। অর্থাৎ ওই
কি হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, টু হোয়াট এক্সটেন্ট এগুলো বলছে এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে। দেখো এখানে আমরা টাইপ অফ অ্যাডভার্ব ক্লজ কী কী হতে পারে এখানে আমরা লিখেছি লোকেশন, টাইম, রিজন, কন্ডিশন, ডিগ্রি, কম্প্যারিজন, কনসেশন, ম্যানার। এবং কমন সাবঅর্ডিনেটিং কনজাংশন কী কী রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা আলাদা করে দেখো, এটার ক্ষেত্রে এটা, এটার ক্ষেত্রে এটা, এগুলো আমরা দিয়েছি। এবং কি প্রশ্ন করছে এবং কি উত্তর পাওয়া যাচ্ছে এখানে দেখিয়েছি, প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা আলাদা করে দেখিয়েছি এবং উদাহরণ দিয়েছি। দেখো একটা আমি মাত্র বলছি এখানে, ধরো রিজন যদি টাইপ অফ অ্যাডভার্ব ক্লজ হয় তাহলে কী কী আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন সেখানে ব্যবহার করব? সিন্স, বিকজ, অ্যাজ। সিন্স যেহেতু, বিকজ অ্যাজ মানে কারণ বা যেহেতু। কি উত্তর পাবো আমরা, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো? হোয়াই দিয়ে। একটা উদাহরণ দেখো এখানে দিয়েছি, দি ড্যাড, এইটা দি ড্যাড ওন্ট ইট কটন ক্যান্ডি, আমার বাবা কটন ক্যান্ডি খাবে না কারণ বিকজ হি ডাজন্ট লাইক ইট। দেখো বিকজ হি ডাজন্ট লাইক ইটটা তাহলে অ্যাডভার্ব ক্লজ হলো। কেন? ওই কারণ দিয়ে প্রশ্ন করছি, কেন খাবে না সেই জন্য। এবং দেখো এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো ব্যবহার করব। তাহলে এইভাবে আমরা ক্লজ আজকে শিখলাম এবং ক্লজের শ্রেণীবিভাগ দেখলাম। তোমরা ভালো করে ভিডিওটা দেখো, পড়াশোনা করো।